ব্যবস্থাপনা আজ ডিজিটাল থেকে রূপ নিচ্ছে স্মার্ট ভূমি সেবায়। মাননীয় প্রধানমন্ত্রী, 2001 সালের 28টি মৌলিক বিষয়কে অন্তর্ভুক্তির মাধ্যমে আপনি ভূমি ব্যবহার নীতিকে সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করেন। এরপর 2014 সালের 18 সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালে আপনার জনবান্ধব 31টি অনুশাসন আজ আমাদের গাইডলাইন হিসাবে কাজ করছে। সর্বশেষ 2021 সালের 8 সেপ্টেম্বর ভূমি ভবন উদ্বোধন করে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার সেবাসমূহকে এক ঠিকানায় এনে আপনি পূরণ করেছেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। আপনার সার্বিক দিক নির্দেশনায় ভূমি মন্ত্রণালয় সকল উদ্যোগের মূল কারিগর হিসাবে কাজ করছেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি মহোদয়। তার বলিষ্ঠ নেতৃত্ব, টিম স্পিরিট আর জনবান্ধব দৃষ্টিভঙ্গি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় আমাদের শক্তি যোগায়। মাননীয় প্রধানমন্ত্রী, 1972 সালের 20 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু নিজ হাতে মাটি কেটে নদী ভাঙ্গা দুস্থ ও ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারসমূহকে খাস জমিতে পুনর্বাসনের ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন। এই উদ্যোগকে স্মরণীয় করে রাখতে ভূমি মন্ত্রণালয় লক্ষ্মীপুর জেলার রামগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স নির্মাণ করেছে। আজ আপনি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্সটি শুভ উদ্বোধন করবেন। উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের জরাজীর্ণ ভূমি অফিসগুলো আপনার আশীর্বাদে আজ সুরম্য ভবন। আপনার উদ্যোগে তৈরিকৃত 1450টি ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে ইতিপূর্বে উদ্বোধন হওয়া বাদে আজ 400টি অফিস আপনার উদ্বোধনের অপেক্ষায়। ভূমি ব্যবস্থাপনার সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো তথ্যের ঘাটতি, ভুল তথ্য এবং তথ্য হালনাগাদ না থাকা। এছাড়াও নামজারি করার সঙ্গে ম্যাপ ও খতিয়ান সংশোধন করা না হলে মূল সমস্যাটি থেকেই যায়। এসব সমস্যা থেকে উত্তরণের অন্যতম উপায় হচ্ছে ম্যাপ ডিজিটাইজ করা, ম্যাপের সাথে মালিকানা সংযোগ করা এবং ম্যাপগুলোকে হালনাগাদ করার অপশন রাখা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন যে আপনার লালিত স্বপ্ন পূরণে ভূমি মন্ত্রণালয় ম্যাপ ডিজিটাইজেশনের কাজটি শুরু করেছে। সমগ্র বাংলাদেশে প্রায় 1,38,000 মৌজা শীটকে পর্যায়ক্রমে ডিজিটাইজ করা হচ্ছে। এই ম্যাপের উপর গ্রীষ্ম ও বর্ষা মৌসুমের স্যাটেলাইট ইমেজ বসিয়ে প্লট ভিত্তিক জমির শ্রেণীর একটি ডাটাবেস তৈরি করা হচ্ছে। ডিজিটাল মৌজা ম্যাপ থেকে নাগরিকগণ তাদের জমির দৈর্ঘ্য, প্রস্থ, স্থানাঙ্ক তথা প্রকৃত অবস্থানও তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। আজকে একটু পরেই আপনি 5টি উপজেলার সকল মৌজাসহ মোট 10,000 শীট সম্বলিত সেই কাঙ্ক্ষিত স্মার্ট ভূমি নকশা সিস্টেমটি জনসাধারণের জন্য উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, গতানুগতিক নামজারির বিলুপ্তি ঘটিয়ে ই নামজারি চালু করা হলেও নানাবিধ কারণে দলিল সম্পাদনের সাথে সাথেই ই নামজারি করার পদ্ধতি চালু করা সম্ভব হয়নি। বিষয়টিকে সমাধানের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ গত 1 বছর একযোগে কাজ করেছে। তারই ফলস্বরূপ আজ রচিত হয়েছে একটি যুগান্তকারী ইতিহাস। 17টি পাইলটিং উপজেলায় ই রেজিস্ট্রেশন ও ই মিউটেশনের আনুষ্ঠানিক আন্তঃসংযোগ। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমি সংস্কারে আপনার দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন দলিল নিবন্ধনেই ই নামজারি আজ পূরণ হলো। একটু পরেই হবে এই উদ্বোধনের মহেন্দ্রক্ষণ। আপনার উদ্বোধনের পর রেজিস্ট্রেশনের সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে নামজারি কার্যক্রম শুরু হবে। এ ব্যাপারে মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের আন্তরিকতা এবং আইন বিভাগের সার্বক্ষণিক সহযোগিতা প্রশংসনীয়। এর পাশাপাশি প্রযুক্তির সহায়তায় খতিয়ান সমূহের ধারাবাহিক ইতিহাস চেইন তৈরি করা হয়েছে। এর ফলে অন্যায়ভাবে অন্যের জমি দখল করার সুযোগ রহিত হবে। ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমার সংখ্যা কমে যাবে এবং সকল মামলা খুব সহজে ও দ্রুততার সাথে নিষ্পত্তি করা সম্ভব হবে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় অন্যতম মাইলফলক স্মার্ট ভূমি রেকর্ডস আপনি আজ উদ্বোধন করবেন। সাধারণ মানুষ ভূমি সম্পর্কে খুব একটা জানে না, তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। জমি জমা সংক্রান্ত বিষয়ে এই অসচেতনতার কারণে তারা মধ্যস্বত্বভোগী বা দালাল চক্রের শরণাপন্ন হয়ে বিভিন্নভাবে প্রতারিত হয়। এই সমস্যার সমাধানে ভূমি মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্ট ভূমিপিডিয়া প্রস্তুত করেছে। এতে রয়েছে ভয়েস সার্চ অপশন, মুখের কথায় মিলবে ভূমি তথ্য ও আইনি পরামর্শ। মাননীয় প্রধানমন্ত্রী,
স্মার্ট ভূমিপিডিয়া এখন আপনার উদ্বোধনের অপেক্ষায়। নাগরিকগণকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করার লক্ষ্যে তেজগাঁওস্থ ভূমি ভবনে একটি স্মার্ট ভূমি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। নাগরিকগণ এখন এখানে এসে সকল ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। স্মার্ট ভূমি সেবা কেন্দ্রটি আজ শুভ উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী 2026 সালের মধ্যে ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে ভূমি মন্ত্রণালয়। ইতিমধ্যে ইনামজারি সিস্টেম হয়েছে পুরোপুরি ক্যাশলেস। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত অনলাইনে দাখিলা প্রদান করা হয়েছে প্রায় 57 লক্ষ। ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আগামী 1 বৈশাখ 1430 থেকে সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুধু ডিজিটাইজেশনের সুফলে মানুষের হয়রানি ও ভোগান্তিই কমেনি, সরকারের রাজস্ব আয় বেড়েছে বহুগুণে। এ সকল ডিজিটাল ভূমি সেবা সফলভাবে বাস্তবায়ন করায় ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যেই জাতিসংঘ জনসেবা পদক ও জাতিসংঘ প্রদত্ত ওয়েসিস অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। ভূমি মন্ত্রণালয় জাতীয়ভাবেও পেয়েছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ও ডিজিটাল বাংলাদেশ পুরস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, স্মার্ট ভূমি সেবা সাধারণ নাগরিকের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমি মন্ত্রণালয় কাজ করছে। দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে সকল পর্যায়ের ভূমি কর্মকর্তাদের প্রেরণা ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা এবং নাগরিকগণকে প্রশিক্ষিতকরণের নানাবিধ কৌশল গ্রহণ করা হচ্ছে। চলমান প্রজেক্টসমূহ সমাপ্তির পর ভূমি মন্ত্রণালয় যেন নিজস্ব দক্ষতায় এ সকল সিস্টেম পরিচালনা করতে পারে সে উদ্যোগও নেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে একদিকে কর্মকর্তাগণ যেমন বিভিন্ন দিক নির্দেশনা পাবেন, অন্যদিকে মাঠ পর্যায়ের সুবিধা সুপারিশসমূহ সরাসরি সরকারকে অবহিত করার সুযোগ সৃষ্টি হবে। ভূমি মন্ত্রণালয় একটি লক্ষ্য নির্ধারণ করে কাজ করে যাচ্ছে। কোনো খতিয়ানের দাগ শেয়ার হবে না, ভূমি নিয়ে মামলার সংখ্যা হবে ন্যূনতম, সীমানা বিরোধ হবে প্রায় শূন্য, নাগরিকগণকে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না, এনআইডি দিয়েই পাওয়া যাবে একজন নাগরিকের জমির সকল তথ্য, আর জমি ক্রয়ের সাথে সাথেই পাওয়া যাবে মালিকানার সনদ। যেসব জায়গায় একবার ডিজিটাল জরিপ সম্পন্ন হবে সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। মাননীয় প্রধানমন্ত্রী, সবসময় আকুণ্ঠ সমর্থন ও অনুপ্রেরণার মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে উন্নয়নের মহাসড়কে উত্তরণের সুযোগ প্রদান করায় আমরা গৌরবান্বিত। আজ জাতীয় ভূমি সম্মেলন ও ভূমি সেবা 7টি উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতিতে গ্রহণ করুন আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনার ব্রেইন চাইল্ড স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি মন্ত্রণালয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধী মণ্ডলী, ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক সবচেয়ে নিবিড়। ভূমির সঙ্গে মানুষের বন্ধন অবিচ্ছেদ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জনগণের সঙ্গে ভূমির সম্পর্কের নিবিড়তা উপলব্ধি করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই সর্বপ্রথম ভূমি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছিলেন। 1972 সনের 13 জানুয়ারি অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা বৈঠকের প্রথম আলোচ্য সূচি ছিল 25 বিঘা পর্যন্ত জমির ভূমি উন্নয়ন কর মওকুফ করা। সুধী মণ্ডলী, ভূমি সেবা গ্রহণে নাগরিককে সরাসরি ভূমি সেবা প্রদান করে থাকেন সহকারী কমিশনার ভূমি। জীবন যুদ্ধে জয়ী প্রান্তিক পর্যায়ে ভূমি সেবা প্রদানকারী সহকারী কমিশনার গণের পক্ষে এখন অভিজ্ঞতা ব্যক্ত করবেন জনাব নূরজাহান আক্তার সাথী, সহকারী কমিশনার ভূমি, রাজবাড়ী সদর। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ভূমি সম্মেলন 2023 ও ভূমি মন্ত্রণালয়ের 7টি উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয়, বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, উপস্থিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি
সম্মানিত ভূমি সচিব মহোদয় সহ অন্যান্য সকল সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 1975 সালের 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যবৃন্দকে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর সামনে আমার মতো ভাটি এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান কথা বলতে পারবো, সেটা কল্পনাও করিনি কখনো। আমার বাবা মায়ের 5 কন্যা সন্তানের মধ্যে আমি দ্বিতীয়। আপনার সরকারের সময়কালে পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে বলেই প্রান্তিক পর্যায়ের আমার মতো একজন মেয়ে প্রজাতন্ত্রের কর্মী হওয়ার সুযোগ পেয়েছি। আপনার সুচিন্তিত নারী ক্ষমতায়ন নীতির কল্যাণে আজ বাংলাদেশের নারীরা খুব সহজেই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে নিজের পছন্দের পেশায়। আমার পরিবারের সকলেই আপনার প্রতি চিরকৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বর্তমানে সহকারী কমিশনার ভূমি হিসেবে রাজবাড়ী সদর উপজেলায় কর্মরত আছি। আমি সৌভাগ্যবান যে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আপনার বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম আপনার স্বপ্নের আশ্রয়ন 2 প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। মুজিব শতবর্ষে যে স্বপ্ন আপনি দেখেছেন যে বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না, সেটি বাস্তবায়নের যুগসন্ধিক্ষণের কর্মী হতে পেরে আমি ধন্য। যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, আজ তারা যখন আপনার উপহার দেয়া সেমি পাকা ঘরে থাকে এবং জমির কবুলিয়তের দলিল ও নামজারি খতিয়ান হাতে পায়, তখন তাদের চোখে মুখে যে খুশির উল্লাস আমি দেখেছি তা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দরতম দৃশ্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময়কালে প্রথমবারের মতো সকল সহকারী কমিশনার ভূমিগণ আপনার বরাদ্দ দেয়া গাড়ি পেয়ে আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সহজে জনসেবা নিশ্চিতকরণ থেকে শুরু করে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমি রক্ষার্থী তদারকি, খাস জমির অবৈধ দখল উচ্ছেদ, মোবাইল কোর্ট পরিচালনা কিংবা আশ্রয়নের ঘর নির্মাণে খাস জমি নির্বাচন থেকে শুরু করে তা দখলমুক্ত করা এবং উপকারভোগীদের খোঁজখবর রাখার মতো কাজগুলি খুব সহজেই এবং স্বল্প সময়ে নিশ্চিত করা যাচ্ছে আপনার বরাদ্দ দেয়া গাড়ির কল্যাণে। আপনার সময়কালে তৈরি করা আধুনিক মডেলের উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহে সেবাগ্রহীতাগণ ও আমরা কর্মচারীগণ ইতিবাচক পরিবেশ পাচ্ছি। বর্তমান সরকারের সময়কালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীতকরণ নিশ্চিত করছে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা, যা ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে সেবা প্রদানে। ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে আপনার অধীনে পরিচালিত সরকারের এমন হাজারো অবদান আজ আমরা এই অনবদ্য মিলন মেলায় কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দেখানো পথে আজ আমরা ডিজিটাল বাংলাদেশের নাগরিক। ভূমি মন্ত্রণালয়ের প্রায় গুরুত্বপূর্ণ প্রতিটি সেবা এখন সম্পূর্ণরূপে ডিজিটাল। নাগরিকগণ বর্তমানে ঘরে বসেই দিচ্ছেন ভূমি উন্নয়ন কর। আমাদের ভূমি অফিসের সেবাসমূহ বর্তমানে সম্পূর্ণরূপে ক্যাশলেস পেমেন্ট পদ্ধতিতে গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ইনামজারির আবেদন করে ভূমি অফিসে না এসেই অনলাইনে ডিসিআর কেটে সেবাগ্রহীতাগণ খতিয়ান প্রিন্ট করতে পারছেন, যা অতীতে রূপকথার গল্পের মতোই অবাস্তব মনে হতো। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে মহাপরিকল্পনা আপনি গ্রহণ করেছেন সেটিও ডিজিটাল বাংলাদেশের মতো বাস্তবে পরিণত হবে। আর এই অভিযাত্রায় দায়িত্বশীল অংশীজন হিসেবে আমরা সিভিল সার্ভিসের কনিষ্ঠ সদস্যগণ আমাদের দায়িত্ব প্রকৃতভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম আর মহান মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে প্রকৃত অর্থেই জনসেবক হয়ে আপনার প্রদর্শিত পথ ধরে আপনার মতো স্মার্ট হয়ে আমরা গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ। পরিশেষে আপনার সামনে নিজের অভিমত ব্যক্ত করার সুযোগ পেয়ে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি এবং আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জয় বাংলা।
সুধীবৃন্দ, সামগ্রিক ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ভূমি রেজিস্ট্রেশন, জরিপ ও রেকর্ড সংরক্ষণ এবং ভূমি ব্যবস্থাপনা, সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা ভূমি মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়ে হয়ে থাকে। এ পর্যায়ে বক্তব্য দিবেন জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার, সম্মানিত সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় সংসদ সদস্যগণ, ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ও অন্যান্য সম্মানিত সচিব মহোদয়গণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতার এই গৌরবময় মাসে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী ৩০ লক্ষ শহীদ ও নির্যাতিত ২ লাখ মা বোনকে। গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণকে। আমি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সোনার বাংলা গড়ার পাশাপাশি সর্বস্তরে আইনের শাসন এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা ছিল বঙ্গবন্ধুর অন্যতম স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্নের সফল বাস্তবায়ন করে চলেছেন। দেশের ভূমি নিবন্ধনে জনবান্ধব ই রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করে এবং সাব রেজিস্ট্রি অফিসের সাথে সহকারী কমিশনার ভূমি অফিসের আন্তঃসংযোগ ছিল আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী আপনার অনুশাসন মোতাবেক সাব রেজিস্ট্রি অফিস ও সহকারী কমিশনার ভূমি অফিসকে স্ব প্রশাসনিক এখতিয়ারের মধ্যে রেখে ইতিমধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আন্তরিক অভিপ্রায় ও নির্দেশনার কারণেই এই আন্তঃসংযোগ সম্ভব হয়েছে। এই জন্য আইন ও বিচার বিভাগ আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ থাকবে ভবিষ্যতেও। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জেনে খুশি হবেন যে পাইলটিং 17টি সাব রেজিস্ট্রি অফিসে ডিজিটাল পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন হচ্ছে। 2021 সালের 10ই জুন হতে গতকাল পর্যন্ত 17টি সাব রেজিস্ট্রি অফিসে প্রায় 70,000 দলিল ই রেজিস্ট্রেশন সিস্টেমে নিবন্ধিত হয়েছে। পূর্বে দলিল নিবন্ধনের পর সহকারী কমিশনার ভূমি অফিসে ল্যান্ড ট্রান্সফার নোটিশ প্রেরণ করতে বিলম্ব হতো। এই ই রেজিস্ট্রেশনের মাধ্যমে দলিল নিবন্ধনের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে এলটি নোটিশ সহকারী কমিশনার ভূমি অফিসে প্রেরিত হয়। এর মাধ্যমে সহকারী কমিশনার ভূমি অফিস হতে দ্রুততম সময়ে নামজারি কার্যক্রম গ্রহণ করতে পারে। অপরদিকে এই আন্তঃসংযোগের মাধ্যমে সাব রেজিস্ট্রারগণ দলিল নিবন্ধনের পূর্বে জমির নামজারি সর্বশেষ অবস্থা দেখতে পান। এর মাধ্যমে ভূমির শ্রেণী পরিবর্তন ও জাল খতিয়ানের মাধ্যমে দলিল নিবন্ধন বন্ধ হয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পেয়েছে। একই সম্পত্তি প্রতারণা করে বারবার বিক্রয়, বায়নাকৃত জমি অন্যের নিকট বিক্রি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধকি জমি অন্যত্র বিক্রি বা বায়না মূল্যে কম দলিল রেজিস্ট্রেশন রোধ করা সম্ভব হয়েছে। বর্তমান দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হতে মাত্র 1 থেকে 2 দিন সময় লাগছে। নিশ্চিত হয়েছে স্বল্প সময়ে সহজ ও কম খরচে মানসম্মত সেবা। 17টি সাব রেজিস্ট্রেশন অফিসে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় এই অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নির্দেশনায় সারা দেশে দলিল নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাইজ করার লক্ষ্যে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক একটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপি এই আন্তঃসংযোগ সফল করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন। এই কার্যক্রমকে ফলপ্রসূ করতে নিয়মিত পরামর্শ প্রদান করছেন মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি। এই প্রক্রিয়াকে গতিশীল রাখতে ভূমি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব সহ ভূমি মন্ত্রণালয় কার্যকরভাবে আইন ও বিচার বিভাগের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী, করোনা মহামারীকালে দেশের মানুষ যেন ন্যূনতম বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আপনার উদ্যোগে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ 2020 জারি করা হয়, যা পরবর্তীতে আইন আকারে পাশ হয়। লকডাউন পরিস্থিতিতে ভার্চুয়াল আদালতে 102 কার্য দিবসে প্রায় 3 লক্ষ মামলায় জামিন শুনানি হয়েছে এবং 1,30,000-এর মতো অভিযুক্ত জামিন পেয়েছে, যার মধ্যে অনেক শিশুও আছে। মাননীয় প্রধানমন্ত্রী, ভার্চুয়াল আদালত ব্যবস্থার প্রবর্তন আপনার ব্রেইন চাইল্ড। ভার্চুয়াল আদালত ব্যবস্থাকে অধিকতর কার্যকর করার লক্ষ্যে আপনার নির্দেশনায় এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে 1872 সালে সাক্ষ্য আইন সংশোধন করে ডিজিটাল কন্টেন্টকে সাক্ষ্যের মর্যাদা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সোনার বাংলায় প্রযুক্তি নির্ভর স্বচ্ছ নাগরিক সেবা আপনার স্বপ্নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইন ও বিচার বিভাগ সবসময় নিরলসভাবে কাজ করে যাবে, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শুধু অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাধীন বাংলাদেশের ভূমি সংস্কারের সংক্ষিপ্ত ক্রমবিকাশ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। 1,47,570 বর্গ কিলোমিটারের বিস্ময়কর বাংলাদেশ, 17 কোটি মানুষের স্বপ্নের শস্যক্ষেত্র, শহীদের রক্ত বিধৌত পবিত্র এই ভূখণ্ডে সোনা ফলান এদেশের সন্তানেরা। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বিরাট কর্মযজ্ঞ চলে এখানে। কোটি কোটি মানুষের শান্তির নীড় এই ভূমি, যেখানে প্রকৃতির সান্নিধ্যে নতুন প্রজন্মকে গড়ে তোলা হচ্ছে আগামীর জন্য। প্রযুক্তি নির্ভর অর্থনীতির উপর যারা গড়বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। সীমিত সীমানায় বিপুল জনগোষ্ঠীর প্রত্যাশিত চাহিদা পূরণ মোটেও সহজ নয়। এর জন্য প্রয়োজন দক্ষ ও সৃজনশীল ব্যবস্থাপনা, যার সূচনা করেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলার প্রথম ভূমি সংস্কারক, জাতির পিতা 1972 সালের 10 জানুয়ারি দেশে প্রত্যাবর্তনের পরপরই 13 জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সভার প্রথম এজেন্ডায় 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফের বিষয়টি অন্তর্ভুক্ত করেন। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক এদেশের গরিব কৃষকদের বিরুদ্ধে দায়েরকৃত 60 লক্ষ সার্টিফিকেট মামলা বাতিল করার আদেশ দেন, যা গরিব কৃষকদের সেই সময় প্রায় 36 কোটি টাকার দেনা থেকে মুক্তি দেয়। একই বছর পরিবার পর্যায়ে জমির সর্বোচ্চ মালিকানা 100 বিঘা নির্ধারণের আদেশ জারি করেন তিনি। তবে 1975-এ 15 আগস্টের কাল রাতে নির্মম হত্যাকাণ্ডে থেমে যায় সব অগ্রযাত্রা। দেশের বাকি সব ক্ষেত্রের মতো জরাজীর্ণ হয়ে পড়ে ভূমি ব্যবস্থাপনাও। যা থেকে উত্তরণে পিতার মতোই ভূমির যথাযথ ও সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নের ব্রত নিয়ে দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ভূমি ব্যবস্থাপনায় আধুনিকতার মূল ভিত্তি হচ্ছে 2001 সালে 28টি মৌলিক বিষয় নিয়ে তার প্রণীত জাতীয় ভূমি ব্যবহার নীতি। আমি চাচ্ছি সারা বাংলাদেশেই এই ডিজিটাল পদ্ধতিটা চালু হোক। ভূমি ব্যবস্থাপনাটাকে আধুনিকায়ন করা, ভূমি রেকর্ড এবং জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করার মাধ্যমে ত্রুটিমুক্ত, টেকসই, জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ ব্যবস্থা আমরা গড়ে তোলার যে কাজ শুরু করি সেটা ভালোভাবে যথাযথভাবে হয়। 2014 সালের 18 সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রীর 31টি সুনির্দিষ্ট নির্দেশনা ছিল জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার অন্যতম মাইল ফলক। ভূমি সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার স্বপ্ন পূরণে ভূমি মন্ত্রণালয় নানামুখী ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করেছে। ভূমি সেবা ডিজিটালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে চালু করা হয়েছে ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, 16122 কল সেন্টার, সোশ্যাল মিডিয়া ও কিওস্কের মাধ্যমে ভূমি সেবা, ডিজিটাল সার্ভে, অনলাইনে জলমহালের আবেদন, ল্যান্ড ডেটা ব্যাংক, মর্টগেজ ডেটা ব্যাংক। এসব নানাবিধ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যেই বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। Winners from Asia and the Pacific, Ministry of Land of Bangladesh,
এই নামজারি উদ্যোগের জন্য ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020-এ ভূষিত হয়েছে ভূমি মন্ত্রণালয়। ডিজিটাল ভূমি উন্নয়ন করের জন্য অর্জন করেছে উইসিস পুরস্কার 2022 এবং ডিজিটাল বাংলাদেশ পুরস্কার 2022। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে ভূমি মন্ত্রণালয়। ভূমি তথ্য ব্যাংকের জন্য অর্জন করেছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক 2022। শুভ অপরাহ্ন, ভূমি মন্ত্রণালয় থেকে বলছি, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? ভূমি মন্ত্রণালয়ের আধুনিক জনবান্ধব সেবার অগ্রযাত্রা এখানেই থেমে নেই। ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই দিক নির্দেশনাতেই 2026 সালের মধ্যে ভূমি ব্যবস্থাপনার বাস্তবায়নযোগ্য একটি স্মার্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভূমি মন্ত্রণালয়, যেখানে একটি প্ল্যাটফর্মেই মিলবে ভূমি সংক্রান্ত সব সেবা। জমি ক্রয়ের সাথে সাথে মিলবে মালিকানা সনদ, জরিপ হবে ডিজিটাল পদ্ধতিতে, সীমানা বিরোধ নেমে আসবে শূন্যে, থাকবে না ভূমি দস্যুতা। এক সময়ের গতানুগতিক ভূমি ব্যবস্থাপনা আজ ডিজিটাল থেকে রূপ নিচ্ছে স্মার্ট ভূমি সেবায়, যার অংশ হিসেবে জমি ক্রয় পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে রেজিস্ট্রেশন মিউটেশন আন্তঃসংযোগের মাধ্যমে, যেমনটি হয়েছে দিনাজপুর জেলার চিরির বন্দরের বেলায়। আসসালামু আলাইকুম। ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্বয়ংক্রিয় ফোনটি করা হয়েছে। নামজারি পোর্টালে খসড়া আবেদন মেনুতে প্রয়োজনীয় তথ্য প্রদান ও 70 টাকা পরিশোধ করে নামজারি আবেদন সম্পন্ন করুন। 70 টাকা অনলাইনে জমা দিয়ে ভূমি অফিসে না গিয়েও খুব সহজে নামজারির আবেদন করি। আমি কল্পনাও করতে পারিনি যে ভূমি অফিসে না গিয়ে আমার আবেদনটি সম্পূর্ণ হবে। স্মার্ট বাংলাদেশের প্রবক্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী সিদ্ধান্তের কারণে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের এই ডিজিটাল সংযোগ দ্রুত স্থাপন সম্ভব হয়েছে, যা মানুষের ভোগান্তি কমাবে। জমির এই নামজারির সাথে সাথে যদি স্বয়ংক্রিয় খতিয়ান ও মৌজা ম্যাপও প্রস্তুত হয়ে যায়, কেমন হয় ব্যাপারটি? মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশে এই ব্যবস্থাও চালু হয়েছে। এজন্য সমগ্র বাংলাদেশের 1,38,412টি ডিজিটাল মৌজা ম্যাপ ই নামজারি সিস্টেমের সঙ্গে যুক্ত হচ্ছে। একই সাথে সকল জমির নকশা অনলাইনে রাখার জন্য তৈরি করা হয়েছে স্মার্ট ভূমি নকশা অ্যাপ। স্মার্ট ভূমি রেকর্ডসের মাধ্যমে জানা যাবে একটি নির্দিষ্ট পরিমাণ জমি কতবার ভাগ হয়েছে, কতজন নতুন মালিক যুক্ত হয়েছেন, বর্তমানে কত অংশ অবশিষ্ট আছে, সর্বশেষ জরিপে কত অংশ নতুনভাবে নামজারি হয়েছে। এক সিস্টেমে এক ক্লিকেই মিলবে খতিয়ানের ইতিহাস, যা জমি ক্রয় বিক্রয়ে প্রতারণা ঠেকাবে, স্বল্প সময়ে মামলা নিষ্পত্তি করবে আর বাড়াবে ভূমি সম্পৃক্ত কাজের গতি। নাগরিকদের ভূমি তথ্য জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্মার্ট ভূমিপিডিয়া। মৌজা ম্যাপ সব জানতে চাই। এই এআই পোর্টাল হতে কথোপকথনের মাধ্যমে যে কেউ বাংলাদেশের ভূমি সম্পর্কিত সকল ধরনের সেবা ও আইনি তথ্য তাৎক্ষণিকভাবে পেতে সক্ষম হবেন। নাগরিকগণকে তাৎক্ষণিক উন্নত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে প্রথাগত পদ্ধতির পাশাপাশি তেজগাঁও ভূমি ভবনে পরীক্ষামূলকভাবে স্মার্ট ভূমি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। পরবর্তীতে এই সেবাটি আরো বিস্তৃত করা হবে। আসসালামু আলাইকুম স্যার, বলুন কিভাবে সহায়তা করতে পারি? ভূমি সেবা আউটসোর্সিং এর এই কৌশল ভূমি মন্ত্রণালয় তথা সরকারের ইমেজ বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে ইউনিয়ন ভূমি অফিস সমূহের কর্মপরিবেশ, রেকর্ডপত্র সংরক্ষণ এবং সেবা গ্রহীতাদের সুযোগ সুবিধার মান উন্নয়নে 2015 সাল থেকে এ পর্যন্ত আধুনিক ডিজাইনে সারা দেশে 1450টি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। দেশ স্বাধীনের পরপরই 1972 সালের 20 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা পরিদর্শন করেছিলেন। সে সময় তিনি নিজ হাতে মাটি কেটে নদী ভাঙা, দুস্থ ও ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবার সমূহকে খাস জমিতে পুনর্বাসনের কাজ উদ্বোধন করেন, যার আলোকে পরবর্তীতে গুচ্ছ গ্রাম প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। এই ঐতিহাসিক ঘটনাকে সম্মান জানাতে
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বড় ভুক্তভোগী হয়েও ভূমির দক্ষ ব্যবহারের মাধ্যমে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের অনন্য উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ। এই অগ্রযাত্রাকে নতুন উচ্চতায় পৌঁছাতে রূপকল্প 2041, বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে এসব ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়, স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম। সুধী মণ্ডলী, এবারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ভূমি সম্মেলন 2023 অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আজকের অনুষ্ঠানের সভাপতি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি, উপস্থিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, ভূমি মন্ত্রণালয় ও আইন ও বিচার বিভাগের সম্মানিত সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ সকাল। মহান স্বাধীনতার গৌরবময় এই মাসে বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা পেয়েছি বাঙালি জাতিসত্তা, একটি আধুনিক সংবিধান এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। স্মরণ করছি মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ, নির্যাতিত 2 লক্ষ মা বোন এবং মহান মুক্তিযোদ্ধাদের। আরও স্মরণ করছি 1975 সালের 15ই অগস্টে স্বাধীনতা বিরোধী অপশক্তির নৃশংস হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের 17 জন সদস্যকে এবং কাপুরুষোচিত জেল হত্যাকাণ্ডে নিহত জাতীয় 4 নেতাকে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। জনগণের দোরগোড়ায় সহজে ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ ভূমি মন্ত্রণালয়ের 7টি ইনোভেটিভ উদ্যোগ উদ্বোধন করতে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণার সাথে সাথে 4টি ভিত্তি নির্ধারণ করে দিয়েছেন: স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। প্রত্যেকটি কম্পোনেন্ট একটি অপরটির সঙ্গে সম্পর্কিত। মূলত প্রযুক্তি নির্ভর, স্বচ্ছ ও নাগরিক বান্ধব একটি রাষ্ট্র বিনির্মাণ এবং ভোগান্তি ছাড়া প্রত্যেক নাগরিক অধিকার নিশ্চিতের মাধ্যমেই একটি স্মার্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। সে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে ও নির্দেশনায় সারা দেশে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করা হয়েছে। গৃহহীন পরিবারকে খাস জমিতে পুনর্বাসন সংক্রান্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলার রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স নির্মাণ করায় আমি ভূমি মন্ত্রণালয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দিক নির্দেশনায় তৃণমূল পর্যায়ে জনগণকে সহজে ভূমি সেবা ও এই সেবা গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে দেশের 400টি ইউনিয়নে নতুন ভূমি অফিস নির্মাণ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি নকশা প্রণয়নে যে উদ্যোগ নিয়েছে তার মাধ্যমে নকশা ও খতিয়ান স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হতে থাকবে।
ফলে নামজারির সাথে সাথে এই ডিজিটাল ম্যাপ ও ডিজিটাল মৌজা ম্যাপ অ্যাপ থেকে নাগরিকগণ তাদের জমির দৈর্ঘ্য প্রস্থ স্থানাঙ্ক তথা প্রকৃত অবস্থানও তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। তাছাড়া নাগরিক ভূমি তথ্য জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে স্মার্ট ভূমি পিডিআই চালু করা হচ্ছে, যার মাধ্যমে ভূমি সম্পর্কিত সকল ধরনের আইনি তথ্য ও পরামর্শ পাওয়া যাবে। একইভাবে স্মার্ট ভূমি রেকর্ডসের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জমির একটি খতিয়ানে পূর্বের সকল ভাগ বাটোয়ারার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও জমির বাটোয়ারা ও মালিকদের অংশ সম্পর্কিত সকল হালনাগাদ তথ্য জানা সম্ভব হবে। অপরদিকে নাগরিক ভূমি সেবা কেন্দ্র স্থাপনের ফলে নাগরিকগণ ভূমি অফিসে না গিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জের বিনিময়ে বেসরকারি পেশাদার এজেন্সির প্রশিক্ষিত সেবা প্রদানকারীর মাধ্যমে উন্নত ভূমি সেবা পেতে সক্ষম হবেন। মাননীয় প্রধানমন্ত্রী, দলিল নিবন্ধনে জনবান্ধব ই রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ এবং সাব রেজিস্ট্রার অফিসের সাথে ভূমি অফিসের আন্তঃসংযোগ ছিল আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। দ্রুততম সময়ে ও সহজে দলিল নিবন্ধনের লক্ষ্যে আইন ও বিচার বিভাগের উদ্যোগে দেশের 17টি সাব রেজিস্ট্রার অফিসে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সাব রেজিস্ট্রার অফিস ও ভূমি অফিসকে স্ব প্রশাসনিক এখতিয়ারের মধ্যে রেখে ইতিমধ্যেই আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এর ফলে একদিকে যেমন দলিল রেজিস্ট্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রতারণা রোধ করা সম্ভব হয়েছে, তেমনিভাবে নিশ্চিত হয়েছে স্বল্প সময়ে সহজে ও কম খরচে মানসম্মত সেবা প্রদান। দেশের অবশিষ্ট সাব রেজিস্ট্রার অফিস সমূহ একইভাবে ই রেজিস্ট্রেশন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, সকল সেক্টরে প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের পদক্ষেপ হিসেবে স্মার্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠাও বর্তমান সরকারের একটি অগ্রগণ্য কাজ। বিচার বিভাগকে প্রযুক্তি বান্ধব করার জন্য ই জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও পরামর্শের প্রেক্ষিতে প্রকল্পটি খুব শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে। করোনা মহামারীকালে দেশের মানুষ যেন ন্যূনতম বিচারিক সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্ভাবনী উদ্যোগে আইন পাশের মাধ্যমে দেশে ভার্চুয়াল আদালত ব্যবস্থা চালু করা হয়। গত লকডাউন পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত উল্লেখযোগ্য সংখ্যক আসামির জামিন মঞ্জুর হয়, যার মধ্যে অনেক নারী ও শিশু অভিযুক্ত ছিল। করোনা মহামারীকালে দেশের মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার নিশ্চিতে এবং জেলখানায় অতিরিক্ত কয়েদির সংখ্যা কমাতে ভার্চুয়াল আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভার্চুয়াল আদালত ব্যবস্থাকে অধিক কার্যকর করার লক্ষ্যে 1872 সালের সাক্ষ্য আইন সংশোধন করা হয়েছে, যার মাধ্যমে ডিজিটাল কন্টেন্টকে সাক্ষ্যের মর্যাদা দেওয়া হয়েছে। ফলে দুর্ধর্ষ অপরাধীদের আদালতে উপস্থিত না করেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলখানায় রেখে আদালত কর্তৃক সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হবে। তাছাড়া সারা দেশে বিবাহ নিবন্ধন কার্যক্রমকে ডিজিটাইজ করার জন্য আইন ও বিচার বিভাগ একটি প্রকল্প গ্রহণ করেছে, যার মাধ্যমে প্রত্যেক নিকান রেজিস্টার বিবাহ নিবন্ধনের যাবতীয় তথ্য অনলাইন ইনপুট দেবেন এবং পক্ষগণকে কাবিননামা সহ অন্যান্য ডকুমেন্ট অনলাইন থেকে সংগ্রহ করতে পারবে। এই অনলাইন পোর্টালে প্রকৃত নিকা রেজিস্ট্রারদের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে বিবাহ নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আজকের উদ্যোগকে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সুধীবৃন্দ, এখন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপিকে বক্তব্য প্রদানের জন্য
বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ভূমি সম্মেলন এবং আজকে ভূমি মন্ত্রণালয়ের 60টি উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা, স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের মাননীয় আইনমন্ত্রী, আমাদের সংসদ বিষয়ক কমিটির সভাপতি, ভূমি সচিব, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, ভদ্রমহিলা ও মহোদয়গণ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতার এই মাসে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, শতাব্দীর মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গবন্ধুর সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুকে। শ্রদ্ধাভরে স্মরণ করি চট্টগ্রামের প্রথম শহীদ আমার ছোট চাচা শহীদ বশরুজ্জামান চৌধুরীকে। শ্রদ্ধাভরে স্মরণ করি 30 লক্ষ শহীদ মুক্তিযুদ্ধ মা বোনদের, যাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনে বাংলাদেশ। শ্রদ্ধাভরে আরো স্মরণ করি 75-এর 15 আগস্টের কালো রাত্রিতে সেই বঙ্গমাতা ফজিলুন্নেছা সহ বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্যরা শহীদ হয়েছেন। প্রিয় সমাবেশ, আজকে আমরা সত্যি আনন্দিত। আমরা আমাদের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হিসেবে ওনাকে আমরা এখানে পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই আমাদের ভূমি মন্ত্রণালয়ের আমরা প্রায় অনেকটাই ডিজিটাইজ হয়ে গিয়েছি। এখন আমরা আপনার যেই স্মার্ট বাংলাদেশের যে কথাটা বলেছেন, আমরা সেই লক্ষ্যকে সামনে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এই মন্ত্রণালয়ে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, কারণ এই মন্ত্রণালয় আসলে একটা অনেক সমস্যা জর্জরিত একটি মন্ত্রণালয় ছিল একটি সময়ে। তবে সময়ের আবির্ভাবে অনেক কিছু আমরা রিফর্ম করেছি এবং আজকে আপনার দিক নির্দেশনায় ভূমি মন্ত্রণালয় একটি অত্যন্ত ভেরি ডাইনামিক মিনিস্ট্রি হিসেবে ইতিমধ্যেই স্ট্যাবলিশ হয়েছে। এটা কখনোই সম্ভব হতো না যদি আপনার কাছ থেকে আমরা অল আউট সাপোর্ট না পেতাম। আপনি সবসময় এনকারেজ করেছেন যে মানুষকে কিভাবে সেবা দেওয়া যেতে পারে এবং মানুষকে সেবা দেওয়ার, মানুষকে একটু কমফোর্ট জোনে রাখা, এই মন্ত্রণালয়ের অনেক সুযোগ আছে। আজকে মানুষ যে সমস্ত ভূমি সেবাগুলো নিচ্ছে ঘরে বসেই, এই যে ইমিটেশন, ল্যান্ড ট্যাক্স, অনলাইনে ল্যান্ড ট্যাক্স দেওয়া, এগুলো আসলে একটা সময়ে খুব কঠিন ছিল এবং এইগুলোকে গুছিয়ে এগুলিকে মানে রোল আউট করা, এটা আসলে মানে আমরা মনে করেছিলাম যে হয়তো আরো বেশি সময় লাগতে পারে, কিন্তু ওই সময়টা ইনশাল্লাহ আমরা ওভাবে আমরা অ্যালাউ করিনি। আমরা সবাই সম্মিলিতভাবে টিম নিয়ে আমরা এই কাজকে আমরা মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি। আজকে এই যে ল্যান্ড ট্যাক্স, আমরা এখনো ম্যানুয়াল পদ্ধতি আছে, কিন্তু পহেলা বৈশাখের পর থেকে আমরা কোনো ধরনের ম্যানুয়ালি ল্যান্ড ট্যাক্স আমরা নিব না, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু অনলাইনে হয়ে যাবে। এই যে সেবাগুলো, মানুষ পর্চা আজকে
নিতে পারছে। টেলিফোনের মাধ্যমে আমাদের কল সেন্টার আছে, কল সেন্টারে ফোন করেই কিন্তু অনেক সেবা তারা গ্রহণ করতে পারছেন। আমাদের ভূমি ভবন, যে ভবনটি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায় হয়েছে, সেই ল্যান্ড ভবন আমরা কিন্তু আমাদের সার্ভিস সেন্টার আছে, সেই সার্ভিস সেন্টারে যে কোনো নাগরিক গিয়ে কিন্তু তার সেবাগুলো নিচ্ছে। অর্থাৎ আমরা চাচ্ছি মানুষকে, এটা আমরা বিশ্বাস করি এই ভূমি মন্ত্রণালয় হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড মিনিস্ট্রি। সুতরাং যত বেশি আমরা সার্ভিস জনগণকে এনশিওর করতে পারবো, তত বেশি জনগণ কিন্তু ভালো একটু অবস্থানে থাকতে পারবে। আমি একটি কথা বলতে চাই, সুশাসন, গুড গভর্নেন্স। আমরা সুশাসনে বিশ্বাস করি। আমরা শুধু ওই কথা বলি না যে রাজনীতির জন্য রাজনীতির কোনো কথা আমরা বলি না। আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। এবং আমরা আজকে অবশ্যই দেশবাসী দেখছে যে আমাদের সরকার, এটা একটি ধারাবাহিক সরকার। আমরা পরপর 3 বছর ক্ষমতায়, জনগণের ভোটে আমরা নির্বাচিত সরকার। এবং আমাদের এই শাসন আমলে আমরা যে সমস্ত কাজ আমরা দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন 75-এর পরবর্তী, আমি মনে করি কারো পক্ষে সেটা সম্ভব হয়নি। এটা তার দৃঢ়তার কারণেই সম্ভব হয়েছে। বিকজ তিনি দেখতে হবে তিনি কে, তিনি বঙ্গবন্ধুর কন্যা। এবং তিনি কিন্তু, আমি ওনাকে নিজেই বলেছিলাম যে এটা না, আপনার বাবা পিতা আমাদের জাতির পিতা, উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আপনি ওনার কন্যা একেবারে এসে আপনি বসে গেলেন ক্ষমতায়, তা কিন্তু না। এই যে অর্জন, দীর্ঘ সংগ্রাম আপনার করতে হয়েছে, 21 বছর আপনার সংগ্রাম করতে হয়েছে। এবং এমন কোনো মহকুমা নাই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো অঞ্চল নেই যেখানে আপনি ঘুরে বেড়াননি। সারা বাংলাদেশ আপনি চষে বেরিয়েছেন সেই 81 থেকে দেশে আসার পর থেকে। সুতরাং আপনি এদেশের মানুষ, এদেশের প্রত্যেকটি অঞ্চল সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছেন। এবং আজকে আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, ওই অভিজ্ঞতাটাই আপনার প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু কাজে লাগছে। আজকে যে বাংলাদেশ, আপনার যে দুঃসাহস আমি বলবো, এই যে পদ্মা সেতু, যে সমস্ত মেগা প্রকল্প, দিস আর অল ল্যান্ডমার্ক। এগুলো মুখে বললেই হলো। একটু আগে বলছে আমি অনেকগুলো ভবন করে দিয়েছি দেশে। আমি বললাম আপনি এগুলো কি বলছেন, কি ভবন? ভবন কি একটা বিষয়? ভবনের চেয়ে অনেক বেশি আপনি করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, কি না, এগুলো তো ভবন তো কোনো বিষয় না। আপনি যেটা করে গেছেন, বাংলাদেশের আর কারো পক্ষে সেটা সম্ভব হবে না। আমি এটা বলতে পারবো, কারণ আপনি কমিটেড। আপনি চান আপনার পিতার যে স্বপ্ন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনার একটি সোনার বাংলা। শুধু আমি না, বাংলার জনগণ সেটা কিন্তু দেখছে আপনি কিভাবে আপনার পিতার স্বপ্নকে বুকে ধারণ করে দেশ পরিচালনা করছেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা কি বসে আছে? অবশ্যই বসে নেই। তারা কি চায়? তারা যখনই কোনো নির্বাচন আসে, জাতীয় নির্বাচন সময় আসে, তখন তাদের মিথ্যাচার বেড়ে যায়। তারা অনেক কথা বলেন। তারা দেশে উন্নয়ন হয় না বলে, দেশে এটা হয়নি বলে, দেশে কোনো সুশাসন হয়নি বলে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, আপনাদের শাসন আমল কিন্তু এদেশের জনগণ দেখেছে। 91 সাল, 2001-এর কথাই আমি বলি। আপনাদের যে শাসন আমলগুলো, আপনাদের শাসন আমলে উল্লেখযোগ্য কি হয়েছে আমার মনে হয় না কেউ বলতে পারবে। সুতরাং আপনারা দেশকে আসলে দেওয়ার জন্য আসেননি। আপনারা দেশের প্রতি আপনাদের মায়া মমতা কখনোই ছিল না। আপনারা সবসময় ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং স্বাধীনতা বিরোধী যে চক্র, তাদেরকে সবসময় প্রতিষ্ঠিত করে গিয়েছেন। মায়া কান্না আমাদেরই বেশি থাকবে, এটা স্বাভাবিক। কারণ বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। তো সুতরাং স্বাধীনতার পক্ষের শক্তি যখনই ক্ষমতায় থাকে, মায়া কান্না তাদেরই বেশি থাকে। বিশেষভাবে
আমাদের প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন জাতির পিতার কন্যা, তার রক্তের উত্তরসূরি। সুতরাং তার চেয়ে বেশি মায়া কান্না বাংলাদেশের কারো হতে পারে না। সেজন্য উনি একজন সফল রাষ্ট্রনায়ক। তার দিক নির্দেশনায় আমরা কিন্তু কাজ করছি। আজ স্বনির্ভর বাংলাদেশ, বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করার মতো একটা জায়গায় আমরা এসেছি। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আজকে আমি একটা কথা বলি এবং বিএনপি জামাতকে আমি ধন্যবাদও জানাই, এটা বলে 2014 সালে তারা যে অগ্নিসংযোগ করে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত করেছে এবং আমাদের অনেক ভূমি অফিস তারা পুড়িয়ে দিয়েছিল, আজকে তারা পুড়িয়ে দিয়েছিল এবং আমরা এখন নতুন ভূমি ভবনগুলো করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী 400 ভূমি ইউনিয়ন অফিসের উদ্বোধন করছে। আমাদের ইউনিয়ন অফিসগুলো পুড়িয়ে দিয়েছিল। তো সুতরাং কোনো লাভ হবে না দেশের ক্ষতি করে। দেশকে ভালোবাসুন। দেশের আজ যে ভালো একটি অবস্থান, সেটা আমি মনে করি আপনাদের মেনে নেওয়াই উচিত। কারণ আপনাদের শাসন আমল আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং আমাদের শাসন আমলে সফলতা ছাড়া ব্যর্থতা আমি কিছু আছে বলে আমি জানি না। বিশাল জনগোষ্ঠী, অনেক কিছুই করার আছে, তবে অনেক কিছু হয়ে গেছে। অবকাঠামোগত উন্নয়ন থেকে অনেক কিছু হয়েছে। আজকে এই কোভিড এবং রাশিয়ান ইউক্রেন ওয়ারে হয়তো আমরা অনেক কিছু আমরা একটু পিছিয়ে গিয়েছি, বাট এটা শুধু আমাদের একার সমস্যা নয়, সারা বিশ্বেরই কিন্তু সমস্যা। এখানে অনেকে বলছে যে জিনিসপত্র, আমি বলতে চাই এটা আমরা যে সমস্ত আমরা আমদানি নির্ভরশীল খাদ্য, সেগুলো স্বাভাবিকভাবে বিশ্বে কিন্তু অনেক বেশি দাম বেড়ে গেছে। আমি একটা ছোট্ট রেফারেন্স দিই। বেশ কিছুদিন আগে আমার মা আমাকে বলছিল যে জিনিসপত্রের আসলে হঠাৎ করে যেভাবে দাম, আরো ইউক্রেন যুদ্ধের পর আর কিছুদিন পরে, যে আমি আম্মাকে বুঝলাম আম্মা যুদ্ধের কারণে নানা কারণে আসলে সেটা বলে, হ্যাঁ সেটা সত্যি। কিছুদিন আগে আমার মা কলকাতায় গিয়েছিল, ইন্ডিয়া। আমার মামাকে বলে বাংলাদেশ অনেক ভালো আছে, এখানে যে জিনিসপত্রের যে দাম এখানে বাংলাদেশ অনেক বেশি ভালো আছে। এটা হলো বাস্তবতা এবং এটা আমি একেবারে এটা কোনো আমি একটা সত্য একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। এবং আপনারা যারা বিদেশে যাচ্ছেন সেটা আপনারা দেখছেন, বাংলাদেশে এখনো অনেক কিছু সহনীয় পর্যায়ে আছে। তো সুতরাং এটা সম্ভব কার কারণে? মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। উনি বারবার একটি কথা বলছে, 1 ইঞ্চি জায়গা খালি রাখবেন না, আপনারা যেখানে পারেন আপনারা উৎপাদন করেন। এবং আমরা বারবার একটা কথাই, ফুড সেফটি নেট এবং আমরা যে ল্যান্ড জোনিং, আমরা তিন ফসলের জমির উপর আমরা যাতে কোনো ধরনের স্থাপনা না হয়, এই সমস্তগুলি কাজ করছি আমরা। তো আমরা আগামী 50 বছর 100 বছরকে মাথায় নিয়ে কিন্তু কাজ করছি। আমরা দেশ এবং জাতিকে কিভাবে স্বনির্ভরে রাখা যায় সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা ক্ষমতায় থাকার জন্য আমরা কাজ করছি না। আমরা বিশ্বাস করি জনগণ অবশ্যই আমাদের পক্ষে আছে, কারণ আমরা আমাদের আমলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে জনগণ দেখছে সেটা, এবং সেটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয়েছে এবং সেটা জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শত ব্যস্ততার মাঝেও আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন এবং ভূমি যে আপনার এটা একটা আপনার পছন্দের জায়গা সেটা আমরা দেখছি। এবং আমি আরো ধন্যবাদ জানাই আপনি যে আরেকটি নির্দেশনা আমাকে দিয়েছেন যে বন্টন নামার বিষয়টি, এটা উনি চায় যে একটা সুন্দর একটা বন্টন নামা দেশে থাকুক। আমাদের এখানে দেখা যায় বাপ বা যখন মারা যায় তখন এই বন্টন নামা নিয়ে নানা সমস্যা হয়। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভাই বোনদেরকে ডিপ্রাইভ করে। অনেক সময় বলে, ভাই যে তোমাকে তো বিয়ে দিয়ে দিয়েছি, তুমি তো শ্বশুর বাড়ি চলে গিয়েছো, তোমার তো অনেক আছে, আমাদের তো কিছু নাই, এখন তুমি যদি একটু ছেড়ে দাও আমাদের জন্য সুবিধা হলো। এখন স্বাভাবিক বোন চিন্তা করে বাপের বাড়িতে আসতে হবে, একটু বাপের ভাইদের আচ্ছা ঠিক আছে নাহলে আমার ভাইয়ের জন্য দিয়েই দিলাম আমি। এখন বোন ভাইকে দিয়ে দিল মুখের কথার উপর। এখন 20-30 বছর পরে ভাগনা যখন বড় হয়, ভাগনা এখন মামার কাছে এসে হাজির হয়, মামা আমার মা তো এখানে জায়গা পাই, আমাকে তো জায়গা দিতে হবে এখানে। এখন মা বলে, তোর মা তো আমাকে দিয়ে গেছে, এটা তো মামা মুখই দিয়ে গেছে, আবার লিখিত তো কোনো কিছু দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন না, এটা আর হবে না।
বন্টন নামা হতে হবে, বাবা মা মারা যাওয়ার পরে সমবন্টন ভাবে ভাই বোন প্রত্যেকটা রেজিস্ট্রেশনের মাধ্যমে দিয়ে দিতে হবে। এখন বোন যদি ভাইকে দিতে চায় হেবার মাধ্যমে দিবে, তাহলে সে 30 বছর পরে 25 বছর পরে গিয়ে ভাগনার বা ভাগ্নি তখন মামার কাছে গিয়ে দাবি করতে পারবে না। হয়ে গেল, এটাই ওনার নির্দেশনা এবং এটাই হবে ইনশাআল্লাহ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শ্রোতৃবৃন্দ, এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সাইফুজ্জামান চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়। সমবেত সুধী, আমরা উপনীত হয়েছি এক গুরুত্বপূর্ণ শুভক্ষণে। মাননীয় প্রধানমন্ত্রীর সমগ্র নির্দেশনায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো ভূমি সম্মেলন 2023। এই সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনার যুগ উপযোগী দিক নির্দেশনায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণ স্মার্ট ভূমি সেবা প্রদানের সুযোগ পাবেন। ভূমি মন্ত্রণালয়ের 7টি উদ্যোগ স্মার্ট ভূমি সেবার সাথে সংযোজন করা হয়েছে। এগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স, নবনির্মিত 400টি ইউনিয়ন ভূমি অফিস, স্মার্ট ভূমি নকশা, রেজিস্ট্রেশন মিউটেশন আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি রেকর্ডস, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি সেবা কেন্দ্র। শুধু এখন মাননীয় প্রধানমন্ত্রীকে ভূমি সম্মেলন 2023 এবং ভূমি মন্ত্রণালয়ের 7টি উদ্যোগ উদ্বোধন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় সুধীমণ্ডলী, আমরা উপনীত হয়েছি এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণে। এখন বক্তব্য প্রদান করবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সুযোগ্য কন্যা, উন্নয়নের অগ্রদূত, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের পর্যায়ে উত্তরণের সফল রাষ্ট্রনায়ক, যার সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। শুধু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় ভূমি সম্মেলন 2023 এবং ভূমি মন্ত্রণালয়ের 7টি উদ্যোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং এই রোজা মাসে রমজানের মোবারকবাদ জানাচ্ছি, আগাম ঈদের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। মণ্ডলী, মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। স্বাধীনতা এই মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই এবং সশ্রদ্ধ সালাম জানাই আমাদের সকল মুক্তিযোদ্ধার প্রতি। 15ই আগস্ট জাতীয় জীবনের একটি কালো অধ্যায়। মাত্র 3 বছর 7 মাস 3 দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময় পেয়েছিলেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করা হয় আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃবধূ, আত্মীয় পরিবার সহ 18 জন সদস্যকে। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি। 75 ঘটনা যখন ঘটে, আমি আমার ছোট বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। 6টি বছর আমরা দেশে আসতে পারিনি। অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল, বিশেষ করে যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা নিয়েছিল, দখল করেছিল, আমাদেরকে দেশে আসতে দেয়নি। আমরা রিফিউজি হিসেবেই আমাদের দিন কাটাতে হয়েছে। 81 সালে আমি বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই। আমার অবর্তমানে জনগণের সমর্থন নিয়েই আমি অনেকটা জোর করে দেশে ফিরে আসি। মণ্ডলী, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা, মানুষকে একটু উন্নত জীবন দেওয়া, ক্ষুদে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করাই ছিল তার একমাত্র লক্ষ্য। যে দেশের মানুষ 90% মানুষই একবেলা খাবার জোটাতে হিমশিম করত, তাদের কোনো অধিকারই এদেশে ছিল না। সেই অধিকার হারা শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদেরকে একটি উন্নত জীবন দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ করে দেওয়া, সেই লক্ষ্য নিয়ে তিনি আমাদেরকে স্বাধীনতা 9 মাসের মধ্যে একটি সংবিধান উপহার দেন। আমাদের দুর্ভাগ্য যে একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন উন্নয়নের পথে দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন এই চরম আঘাতটা আসে। 21 বছর পর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে জনগণের সেবা করার সুযোগ পায় এবং তারপর থেকে আমাদের প্রচেষ্টাই হচ্ছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করা, স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা। শুধু মণ্ডলী, ভূমি হচ্ছে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পদ, যা বলতে গেলে মানুষের বন্ধন অবিচ্ছেদ্য ভূমির সঙ্গে। আর আমাদের দেশে
এই ভূমি নিয়েই সব থেকে বেশি সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, নানাভাবে অনেক সমস্যাও দেখা দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর যখন সরকার গঠন করেন, তখন তিনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। পাকিস্তান আমলে যত সার্টিফিকেট মামলা আমাদের কৃষকদের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে ছিল, সমস্ত মামলা তিনি প্রত্যাহার করে নেন। সার্টিফিকেট মামলাগুলি সব সার্টিফিকেট বাতিল করে দেন। নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রযাত্রা শুরু করেন। আমাদের দেশে নদী ভাঙনে অনেক মানুষ ভূমিহীন হয়ে যায়, ঘরবাড়িহীন হয়ে যায়। সেই ভূমিহীন মানুষগুলিকে পুনর্বাসনের জন্য তিনি পদক্ষেপ নেন গুচ্ছগ্রাম পরিকল্পনার মাধ্যমে। পাশাপাশি কারো জমি 100 বিঘার বেশি কারো জমি থাকবে না, বাকি জমি খাস জমি করে সেগুলি এই ভূমিহীনদের মাঝে বন্টনের ব্যবস্থাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। আমরা সরকার গঠন করার পর থেকে উদ্যোগ নিই এই ভূমি নিয়ে মানুষের যে সমস্যা, সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই লক্ষ্য, আর সেই সাথে সাথে মানুষের ভাগ্য পরিবর্তনে। ভূমি ব্যবহারের জন্য যাতে যে জটিলতাগুলি দেখা দিত সেই জটিলতা না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা যখন প্রথমবারই সরকারি, তখনই আমরা জাতীয় ভূমি ব্যবহার নীতি 2001 প্রণয়ন করি। সেই সাথে জনসংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সেই সাথে সর্বোচ্চ আবার খাদ্য উৎপাদন। বাংলাদেশ সর্বপ্রথম খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে আওয়ামী লীগ সরকার আমলে। 98 সালে আমরা উদ্যোগ নিই, 2000 সালের মধ্যেই বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলি। কাজে সেই খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, তাছাড়া জমির ব্যবহার, এই ব্যবহারের ক্ষেত্রেও একটা নীতিমালার মাধ্যমে যাতে ব্যবহার হয়, আমাদের ভূমিগুলি যেন যথাযথভাবে ব্যবহার করা যায়, অযথা অহেতুক যেন ব্যবহার না হয়, বা ফসল যে উৎপাদন করতে হবে সেই ফসলি জমি যেন নষ্ট না হয়, সেগুলি সংরক্ষণ হয়, সেই সবগুলি বিবেচনা করে, আবার উন্নয়নের জন্য বাধাগ্রস্ত না হয় সেদিকে বিবেচনা করেই আমরা ব্যবহার ভিত্তিক ল্যান্ড জোনিং সহ ভূমি বিষয়ে সরকার উদ্দেশ্যগুলি ভূমি ব্যবহার নীতি 2001-এ আমরা অন্তর্ভুক্ত করি। আর এই নীতিমালার মাধ্যমে আমরা ভূমি ব্যবহার সংক্রান্ত 28টি মৌলিক বিষয়কে সংযোজন করি এবং প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় ভূমি ব্যবহার কমিটিও গঠন করি। এরপরে 2001-এ অন্য সরকার ক্ষমতায় থাকে, তারপরে তো ইমার্জেন্সি সরকার 2007 থেকে আপনারা জানেন। আমরা 2009 সালে পুনরায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। সেই সরকার গঠন করি আমরা 2008-এ নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশকে আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ক্ষেত্রে আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন মান উন্নত করব। তা আমরা ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের মাধ্যমে ভূমি সেবা জনগণের দৌড় করে পৌঁছে দেওয়ার জন্য নানামুখী উদ্যোগ এবং কর্মসূচিও হাতে নিই। 2014 সালের 28 সেপ্টেম্বর আমি ভূমি মন্ত্রণালয় পরিদর্শনকালে 31টি নির্দেশনা প্রদান করি, যাতে জনগণ সেবা পেতে কোনো রকম হয়রানি বা ভোগান্তির শিকার না হয় এবং ভূমি সেবা সম্পূর্ণভাবে যাদের ডিজিটাইজড করা সম্ভব হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করি। এবং সেই 31 দফা নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ভূমি সেবা প্রদান কার্যক্রম আজকে সহজতর হয়েছে এবং মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এবং আমি মনে করি অতি দ্রুতই ভূমি সেবার সার্বিক কার্যক্রম সম্পূর্ণভাবে ডিজিটাইজেশন হবে। আমাদের নির্বাচনী ইস্তেহার 2000 যেটা ছিল, আমরা সেই ইস্তেহারের ভিত্তিতে সেই সাথে আমরা কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিই, আমরা প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি। রূপকল্প 2021 এটা আমরা প্রণয়ন করি। তার কারণ হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি সামনে না থাকে তাহলে সামনের দিকে এগোনো যায় না। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেই আমরা রাষ্ট্র পরিচালনা করি। আমরা আমাদের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন বাস্তবায়ন করছি। আমরা 2021 সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। 2021 সালে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি।
বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তো সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা 2021 থেকে 2041 আরেকটি প্রেক্ষিত পরিকল্পনাও আমরা প্রণয়ন করেছি। যেহেতু আমাদের প্রথম রূপকল্প 21 আমরা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি, সেখানে আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি করা, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করা, মাতৃমৃত্যু হার কমানো, শিশু মৃত্যু হার কমানো, মানুষের সেবা জনগণের দূরঘরে পৌঁছে দেওয়া, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, সাক্ষরতার হার প্রায় 75% উন্নীত করতে পেরেছি। সেসব লক্ষ্য রেখে আমরা পরবর্তী ধাপে উন্নত বাংলাদেশ গড়ে তোলা, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা এই 2041 রূপকল্প ঘোষণা দিয়েছি। আমরা তা বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমাদের বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি এবং 2017 সাল থেকে শতভাগ নামজারি কার্যক্রমও শুরু হয়েছে। ফলে ভূমির মালিকগণ ঘরে বসেই নাম খারিজের জন্য আবেদন করতে পারছেন এবং হয়রানি ও কোনো ভোগান্তি ছাড়াই সেবা গ্রহণ করতে পারছেন। প্রতি মাসে অনলাইনে প্রায় 2 লাখের বেশি নামজারি নিষ্পত্তি হচ্ছে। 1 অক্টোবর 2022 থেকে নামজারি সিস্টেমকে পুরোপুরি ক্যাশলেস ঘোষণা করা হয়েছে। সকল ভূমি অফিসে ম্যানুয়াল ডিসিআর এর পরিবর্তে চালু করা হয়েছে সর্বোচ্চ গ্রহণযোগ্য কিউআর কোড সমৃদ্ধ ডিসিআর। বিভিন্ন সিস্টেমের সাথে আন্তঃসংযোগ করে অতি শীঘ্র দ্বিতীয় প্রজন্মের নামজারি সিস্টেম চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 অর্জন করেছে। সেজন্য ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকেই ভূমি মন্ত্রণালয়ের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে একটি আন্তর্জাতিক স্বীকৃতি আপনারা বাংলাদেশের জন্য এনে দিয়েছেন। ডিজিটাল ভূমি উন্নয়ন কর সিস্টেমের মাধ্যমে ভূমির মালিকগণ এখন হয়রানি ছাড়া ভূমি অফিসে না এসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে সহজেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন। 2021 সালের 8 সেপ্টেম্বরে এই কার্যক্রমটি উদ্বোধনের পর থেকে এই পর্যন্ত 4 কোটি অধিক হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে। নাগরিকগণকে অনলাইনে দাখিলা প্রদান করা হয়েছে প্রায় 57 লাখ। ভূমি উন্নয়ন কর পরিশোধের সাথে সাথে নাগরিকগণ কিউআর কোড সমৃদ্ধ ডিজিটাল দাখিলা প্রাপ্ত হচ্ছেন, যা ম্যানুয়াল পদ্ধতি দাখিলা সমমানের এবং সর্বত্র গ্রহণযোগ্য। এছাড়া এনআইডি নাম্বার দিয়ে একজন জমির মালিকের সকল তথ্য এই সিস্টেম থেকে জানা সম্ভব। শীঘ্রই অন্যান্য সিস্টেম সমূহের সাথে অনলাইন ভূমি উন্নয়ন কর সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপিত হবে। ডিজিটাল ভূমি উন্নয়ন কর সেবা সফলভাবে বাস্তবায়ন করায় ভূমি মন্ত্রণালয় 2021 সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ITU-র সম্মানজনক WSIS পুরস্কার এবং 2022 সালে ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করেছে। আবারও আমি ভূমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশের মর্যাদা আপনারা বৃদ্ধি করেছেন। আগামী 1 বৈশাখ 1430 থেকে সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হবে। সুধীবৃন্দ, স্মার্ট ভূমি রেকর্ডস সিস্টেমে বর্তমানে 5,51,00,000-এর অধিক জমির মালিকানা এবং 75,000-এর অধিক মৌজা ম্যাপের তথ্য অনলাইনে রয়েছে। এই সেবার মাধ্যমে জমির মালিকগণ খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার বা মালিকানা তথ্য প্রদান করে তাদের কাঙ্ক্ষিত রেকর্ড বা মৌজা ম্যাপ খুঁজে বের করতে এবং সেই অনুযায়ী সত্যায়িত কপির জন্য আবেদনও করতে পারেন। 2021 সালের 17 নভেম্বর উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত 77 লাখের অধিক নাগরিক এই সেবাটি গ্রহণ করেছে। ডাক বিভাগ এখন নাগরিকের ঠিকানায় খাতিয়ান ও ম্যাপ পৌঁছে দিচ্ছে এবং এ পর্যন্ত 3 লাখের অধিক খতিয়ান বা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে নাগরিকগণ হাতে পেয়েছেন।
সম্প্রতি প্রবাসীদের জন্য এই সেবাটাও উন্মুক্ত করা হয়েছে। এটা প্রবাসীদের দীর্ঘদিনের একটা দুশ্চিন্তাও ছিল যে তাদের জমি জমা কি হলো, তো সেই দুশ্চিন্তাও দূর হয়ে গেল এই ডিজিটাল পদ্ধতিতে। পৃথিবীর 192টি দেশ থেকে কোনো প্রবাসী সরাসরি কল সেন্টারে ফোন করলে অথবা ভূমি সেবা পোর্টাল অথবা ই খতিয়ান অ্যাপ এর মাধ্যমে সরাসরি আবেদন করলে ডাক বিভাগ বিদেশে প্রবাসীগণের নিজ নিজ ঠিকানায় খতিয়ান পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। ভূমি সেবা ডিজিটালের ফলে সরকারের রাজস্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত স্মার্ট ভূমি উন্নয়ন কর সিস্টেম থেকে প্রায় 520 কোটি টাকা, স্মার্ট নামজারি সিস্টেম থেকে 230 কোটি টাকা এবং স্মার্ট ভূমি রেকর্ড সিস্টেম থেকে 20 কোটি টাকা সহ মোট 770 কোটি টাকা অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি কোষাগারে তাৎক্ষণিক জমা হয়েছে। এছাড়া প্রতিদিন অনলাইনে গড় রাজস্ব আদায় প্রায় 5 কোটি টাকার বেশি। নাগরিকগণকে ডিজিটাল সেবায় সম্পৃক্ত করা হয়েছে। 16122, আবার বলি 16122 এ নম্বরে ফোন করে কিংবা ঘরে বসেই land.gov.bd অর্থাৎ land.gov.bd এই পোর্টাল থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো নাগরিক এখন ভূমি অফিসে না এসেই নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। কল সেন্টার থেকে 13 লক্ষ কল নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও বিদেশ থেকে নিষ্পত্তিকৃত কলের সংখ্যা প্রায় 6500। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগরিকগণ প্রায় 27,000টি ভূমি সংক্রান্ত আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। অতি শীঘ্রই রোবোটিক ভয়েস বট চালু করা হচ্ছে কল সেন্টারের সাথে। একই খতিয়ানের মাধ্যমে মাল্টিপল দাগ শেয়ার করা তথা হাতের লেখা খতিয়ান প্রথার অ্যানালগ পদ্ধতির উত্তরণ ঘটিয়ে ড্রোন দিয়ে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে পটুয়াখালীতে একটি মৌজার ডিজিটাল জরিপ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে দেশব্যাপী এই পদ্ধতি চালু করে প্রত্যেকটা মৌজারই ডিজিটাল জরিপ সম্পন্ন করা হবে। মর্টগেজ সিস্টেমের মাধ্যমে সকল বন্ধকি জমির তথ্য, মামলা ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে সকল রাজস্ব দেওয়ানি মামলার তথ্য, ভূমি ডাটা ব্যাংকের মাধ্যমে অধিগ্রহণকৃত জমি এবং সায়রাত মহল সংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জলমহল ব্যবস্থাপনাকে অনলাইনে নেওয়া হয়েছে। সকল স্তরের কর্মচারীদের কর্মকৃতিভিত্তিক মূল্যায়ন করার জন্য পারফরমেন্স বেসড পোস্টিং সিস্টেম চালু করা হয়েছে। পাশাপাশি অর্থ বিভাগের আইবাস সিস্টেম থেকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা সরাসরি ভূমি মালিকের ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল পদ্ধতিতে প্রেরণ করারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সুধীবৃন্দ, ভূমি সেবা ডিজিটালাইজেশনের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনাকে ব্যাপকভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি অপরাধ আইন ও ভূমি ব্যবহার আইন প্রণয়নের মাধ্যমে ভূমির দীর্ঘদিনের নানাবিধ সমস্যা সমাধানেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির বিষয়টি অনেক বছরই অমীমাংসিত ছিল, যার কারণে ভূমি ব্যবস্থাপনায় একটা স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন নিয়োগ বিধিমালা জারির মাধ্যমে এই সমস্যারও সমাধান করা হয়েছে। এর ফলে আমি মনে করি যে আমাদের সার্বিক ব্যবস্থাপনায় একটা গতিশীলতা এসেছে।
জনবল সংকটের কারণে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এক দুরূহ কাজ ছিল। বর্তমানে দেশের প্রায় সব উপজেলায় সহকারী কমিশনার ভূমি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাদের দাপ্তরিক কাজ সম্পাদন, পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য যানবাহনও প্রদান করেছি। কিছুক্ষণ আগে আপনারা সেটা তার একজন ভূমি সহকারী কমিশনার নূরজাহানের বক্তৃতায় সেটা শুনতে পেরেছেন। প্রায় 100% উপজেলা সহকারী কমিশনার ভূমি পদায়ন এবং তাদের যানবাহনের সুবিধা প্রদান করায় বর্তমানে ভূমি প্রশাসনে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। এটা অত্যন্ত চমৎকার কাজ করে যাচ্ছেন এবং সকলে খুব ভালো কাজ করেছেন বলে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভূমি ব্যবস্থাপনাকে উন্নত বিশ্বমানের করার জন্য বর্তমান সরকারের পরিকল্পনা অনুসারে 3টি ডিজিটাল প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ প্রকল্প এবং মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প 2026 সালের মধ্যে বাস্তবায়িত হবে। এই 3টি প্রকল্পের কাজ শেষ হলে সমগ্র বাংলাদেশের 1,38,000টি ম্যাপ ডিজিটাইজড হবে, প্লট ভিত্তিক জমির শ্রেণীর ডাটাবেস তৈরি হবে, নামজারির সাথে সাথে ডিজিটাল ম্যাপ ও খতিয়ান স্বয়ংক্রিয়ভাবে সংশোধিত হতে থাকবে। ভূমি সেবা অ্যাপ থেকে নাগরিকগণ জমির দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থান ও পরিমাণ তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন। ই নামজারির সাথে সাথে হোল্ডিং নম্বর সহ ভূমি উন্নয়ন করও স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়ে যাবে। ভূমি সেবা প্রদান সহজীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আজ ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত 7টি উদ্যোগ আমরা উদ্বোধন করলাম। সেগুলি হচ্ছে: 1. বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স। 2. নবনির্মিত 400টি ইউনিয়ন ভূমি অফিস। 3. স্মার্ট ভূমি নকশা। 4. রেজিস্ট্রেশন মিউটেশন আন্তঃসংযোগ। 5. স্মার্ট ভূমি রেকর্ডস। 6. স্মার্ট ভূমি পিডিয়া। 7. স্মার্ট ভূমি সেবা কেন্দ্র। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারী আরও নিষ্ঠার সাথে কাজ করবেন, আমি সেটাই আশা করি। কারণ আওয়ামী লীগ জনগণের সেবক। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকেই আওয়ামী লীগের জন্ম। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সরকারে এসে আমরা জনগণের সেবা এই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি। কাজী মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সব ধরনের সুযোগ সৃষ্টি করার সাথে সাথে যে সমস্যাগুলি বিভিন্ন পারিবারিকভাবে বা নানাভাবে মানুষকে কষ্ট দিত সেগুলি দূর করারও আমরা পদক্ষেপ নিয়েছি। জনগণের কল্যাণ সাধন এটাই আমাদের লক্ষ্য। তাই ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে যে অনেক মানুষকে অনেক সময় অনেক হয়রানির সম্মুখীন হতে হয়েছে, ইনশাল্লাহ এই ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমরা যে গড়ে তুলছি আর এই কষ্টটা মানুষকে পেতে হবে না। দেশে থাকেন, প্রবাসে থাকেন, যখনই থাকেন আপনার সম্পদ আপনারই থাকবে। সেভাবেই আপনার অধিকার যাতে সুরক্ষিত হয়, সুনিশ্চিত হয়, সেই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করেছি। আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক। সুধীমণ্ডলী, একটি কথা স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে আপনারা জানেন যে 2014-15 সালের দিকে এবং 13 থেকেই শুরু যে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একেবারে সাধারণ মানুষ বাসে যাচ্ছে, ট্রেনে যাচ্ছে, লঞ্চে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, সিএনজিতে যাচ্ছে, তাদেরকে পেট্রোল বোমা মেরে মেরে হত্যা করা হতো। এটা নাকি আন্দোলন, এই বিএনপি জামাত জোট মিলে সেটা করেছে। সেই সাথে সাথে 70টা সরকারি অফিস তারা পুড়িয়ে দিয়েছিল, 6টি ভূমি অফিস পুড়িয়ে দিয়েছিল।
ভূমি অফিস পোড়ানোর কি লক্ষ্য থাকতে পারে জানি না, তবে তখন একটা নির্দেশ দিতে আমি বাধ্য হয়েছিলাম যে যেসব এলাকায় ভূমি অফিস পোড়ানো হয়েছে এবং যারা এই পোড়ানোর সঙ্গে দায়িত্ব, এটা তো জানাই যায় যে কারা এই ভূমি অফিসগুলি পুড়িয়েছে। আমি বলেছিলাম যে যারা এই ভূমি অফিসগুলি পুড়িয়েছে তারা যে জমিতে বাস করে তাদেরকে সেখান থেকে বের করে দিতে হবে, কারণ ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে, তাদের কাছে আর কোনো ডকুমেন্ট থাকবে না, কাজে জমির মালিক তারা না, ওগুলি আমরা একেবারে ভূমিহীনদের মাঝে বন্টন করে দেবো। হ্যাঁ, এই কথাটা বলার পরে কিন্তু এই ভূমি অফিস পোড়ানোটা বন্ধ হয়েছিল। তবে এই ভূমি অফিস পুড়িয়ে আমাদের একটা ভালো কাজ করে দিয়েছে যে ভূমি অফিস পোড়ানোর ফলে ভূমি অফিসের যে দুর্দশা ছিল সেটা সকলের নজরে এসেছে। এখন আমরা প্রায় 400টা নতুন ভূমি অফিস করে দিয়েছে। আমাদের প্রত্যেক উপজেলায় এখন উন্নত মানের ভূমি অফিস এবং রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে। কাজে এই ধ্বংসাত্মক কার্যের মধ্য দিয়ে কিন্তু একটা শুভ কাজের উদ্বোধন আমরা করেছি। অর্থাৎ ওরা ধ্বংস করে, অর্থাৎ বিএনপি জামাতের কাজ হচ্ছে ধ্বংস করা, আর আওয়ামী লীগ সৃষ্টি করে মানুষের কল্যাণে এবং মানুষের কল্যাণেই সব উদ্যোগ নেয় এবং সেই মানুষের সেবা করে দেওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি যে আমাদের ভূমি মন্ত্রণালয় যে 7টি উদ্যোগ আজকে আমরা উদ্বোধন করলাম, এই 7টি উদ্যোগের প্রত্যেকটাই উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যথেষ্ট ভূমিকা রাখবে। কাজে স্মার্ট বাংলাদেশ যে আমরা ঘোষণা দিয়েছি, ভূমি মন্ত্রণালয় তাদের কাজের মধ্য দিয়ে সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দ্বার উন্মুক্ত করেছে। আমরা এই 7টি উদ্যোগ আজকে শুভ উদ্বোধন ঘোষণা করেছি এবং আমি আশা করি এটা যথাযথভাবে কার্যকর হয়ে মানুষের সেবা আরও উন্নত হবে এবং জটিলতা উন্নত হবে। এবং আরেকটি কথা ভূমি আমাদের মন্ত্রী বলেছেন যে বন্টন ব্যবস্থা, হ্যাঁ এটা ঠিক কথা বলে যে জোর যার মুল্লুক তার। অনেক সময় ভাই বোনকে বঞ্চিত করে, আবার বোন যদি শক্তিশালী হয়ে যায় ভাইকেও বঞ্চিত করে, আবার বোনও বোনকে বঞ্চিত করে, এরকমও ঘটনা আছে, এরকম প্রায় এই সমস্যাটা আসে। তবে বন্টন ব্যবস্থা যদি যথাযথভাবে হয়ে যায়, মানে যার যার অধিকার সে সমানভাবে পাবে, তারপরে কেউ যদি মনে করে সেটা সে দান করে দেবে তার ভাইকে বা বোনকে, সেটা সে দান করে দেবে। তবে এক্ষেত্রে বোনরাই সব থেকে বেশি বঞ্চিত হয়, এটাও বাস্তবতা। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বন্টন ব্যবস্থাটাকে ডিজিটালাইজ করে এটাকে সুনির্দিষ্টভাবে করতে পারলে এই সমস্যাটা, অর্থাৎ এই অনেক পারিবারিক সমস্যাও সমাধান হয়ে যাবে। কারণ অধিকাংশ সমস্যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মানুষের যত বেশি অর্থ সম্পদ হচ্ছে ততই বেশি চাহিদাও বাড়ছে এবং তত বেশি লোভ লালসাও বাড়ছে এবং পারিবারিক সংঘাত, খুন খারাপি, দ্বন্দ্ব এগুলি সৃষ্টি হয়েছে। একবার যদি ডিজিটালাইজ করা যায় তাহলে অন্তত পারিবারিক এই সমস্যাগুলি আর থাকবে না এবং মানুষ অন্তত পারিবারিকভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। মানুষের জীবনের শান্তি সমৃদ্ধি এটাই আমাদের কামনা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও রমজানে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব 2041 সালের মধ্যে। আমরা ডেল্টা প্ল্যান করে দিয়েছি, কারণ আমাদের এটা বদ্বীপ। 2041 সালের মধ্যে 2100 সাল ডেল্টা প্ল্যান 2100 এই পরিকল্পনাও কিন্তু আমরা প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়নের কাজও আমরা শুরু করে দিয়েছি। কাজেই সেভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ সারা বিশ্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে, সম্মানের সাথে চলছে। তবে আমি জানি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ এবং করোনা ভাইরাসের অতিমারির কারণে যে মূল্যস্ফীতি সারা বিশ্বব্যাপী, তার ধাক্কা থেকে কিন্তু আমরা রেহাই পাইনি। এই জন্য আমি আহ্বান জানিয়েছি কারো 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। এবং শুধু তাই না, নিজে যেখানে বাস করেন যা পারেন, একটা টবে যদি একটু তরকারি বা যা কিছু পারেন লাগান, নিজের উৎপাদন নিজে করেন। আমাদের জন্য কখনো অন্যের কাছে হাত পাতে না হয়, কারণ অনেক উন্নত দেশ আজকে মুদ্রাস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে। লন্ডনের মতো জায়গায় 3টার বেশি টমেটো কেউ কিনতে পারবে না, আর একটা টমেটোর দাম যদি ধরেন আমাদের দেশে 100-200 টাকা, কোনোটা একটু বড় সাইজ হলে 300 টাকা একটা টমেটোর দাম। একটার বেশি শশা কিনতে পারবেন না, 1 প্যাকেটের বেশি ডিম কিনতে পারবেন না, হয় 4টা বা 6টা পরিবার বুঝে।
বিদ্যুৎ নির্দিষ্ট এর বেশি ব্যবহার করতে পারবে না। এই শীতকালে একটা রুমে সমস্ত পরিবার হিটার জ্বালিয়ে বসেছিল। পানি পাইপ দিয়ে গাছে পানি দিতে পারবে না, বাগানে পানি দিতে পারবে না, গাড়ি ধুতে পারবেন না, আপনি হাতে করে একটু পানি দিতে পারবেন। প্রতিটি জায়গায় এই ধরনের নির্দেশ দেওয়া আছে। এটা স্বয়ং লন্ডনের কথা বললাম। আর ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা আপনারা নিজে একটু খোঁজ নিয়ে জানতে পারবেন কি দুর্দশা সেখানে। আপনি ফ্রান্সে যান, আপনি জার্মানিতে যান, সব জায়গায়, এমনকি আমেরিকায়ও। বাংলাদেশ অন্তত আমাদের প্রচেষ্টায় আমরা এখনও আমাদের অর্থনীতির চাকাটাকে সচল রাখতে সক্ষম হয়েছি। কিন্তু আমাদেরকে অনেক জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা আমদানি নির্ভর থাকতে চাই না। আমরা আমাদের দেশে উৎপাদন বাড়িয়ে আমাদের খাদ্যের চাহিদা যেন আমরা পূরণ করতে পারি, সেই লক্ষ্যে সকলকে আন্তরিকতার সাথে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। আর অনাবাদি জমি যেন আর পড়ে না থাকে। আমি তো আমার দাদা দাদির দেওয়া যত জমি আমাদের পরিবারের যা অনাবাদি ছিল সেগুলি আমি আমাদের আওতায় আনার উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই। শুধু আমাদের না, যেমন টুঙ্গিপাড়ার অন্যান্য সকলের জমি মিলে যেগুলি অনাবাদি ছিল এবং কোটালীপাড়ারও, সব মিলে ইতিমধ্যে প্রায় 500 একর ভূমি আমরা আমাদের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি, যেটা দীর্ঘদিন অনাবাদি ছিল। এভাবে আমরা হিসাব করেছি যে হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে আছে। আবার অনেক জেলায় আমি জানি আমাদের জেলা প্রশাসকরা উদ্যোগ নিয়েছেন, সেই সব জায়গায় অনাবাদি জমিতে এখন চাষ হচ্ছে। আমরা যদি আমাদের জমি যথাযথ ব্যবহার করি, বাংলাদেশকে কোনোদিন আর পর মুখাপেক্ষি হতে হবে না, বরং আমরা খাদ্য উৎপাদন করে আমাদের চাহিদা পূরণ করে আমরা বরং অনেক দেশকে খাদ্য সহযোগিতা দিতে পারবো বা আমরা বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারবো। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা সকলেই যার যতটুকু জমি আছে সবাই চাষ করবেন। সেই সাথে আরেকটা উদ্যোগ আমরা নিচ্ছি যে আমরা কৃষি যান্ত্রিকীকরণ করার, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উদ্যোগ নিয়েছিলেন বহুমুখী গ্রাম সমবায়ের মাধ্যমে। সেখানে যেমন মালিকের একটা অংশ থাকবে উৎপাদিত ফসলে, শ্রমিকের একটা অংশ থাকবে, আর একটা অংশ থাকবে সরকারের কাছে, যেটা এই ভূমি রক্ষণাবেক্ষণ পরিচালনার ক্ষেত্রে ব্যয় হবে। সেই ধরনের একটা নীতিমালা ইতিমধ্যেই আমাদের সময় মন্ত্রণালয়কে বলা হয়েছে। আমরা সেভাবে এটা করতে চাই যে কোনো আইল না থাকলেও কিন্তু সব জমি যেন একসাথে চাষ হয়। কিন্তু জমির এখন তো ডিজিটাল ম্যাপই থাকবে, মালিকানা সুনির্দিষ্ট থাকবে, যার যার যত জমি সে সেইভাবে তার ভাগ পাবে। সেইভাবেই একটা ব্যবস্থা আমাদের নিলে জীবনে আর বাংলাদেশের মানুষ কখনো দরিদ্র থাকবে না, বুভুক্ষ থাকবে না, বাংলাদেশের মানুষের কোনো খাদ্য কষ্ট হবে না, খাদ্যের জন্য কারো কাছে হাত পেতে চলতে হবে না, বরং অন্যকে আমরা সহযোগিতা করতে পারবো, অন্য দেশে আমরা খাদ্য প্রেরণ করতে পারবো। সেইভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বিশ্ব দরবারে যেন আমরা আত্মমর্যাদা নিয়ে চলতে পারি, মাথা উঁচু করে চলতে পারি। মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি আমরা, সে বিজয়ী জাতি হিসেবেই আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান এবং ভূমি সম্মেলন 2023 ও ভূমি মন্ত্রণালয়ের 7টি উদ্যোগ শুভ উদ্বোধনের জন্য আন্তরিক ধন্যবাদ ও সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রোতৃবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি।